বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস শুরু আজকে থেকে, তাই না? তার মানে ভাষা আন্দোলন প্রথম ইতিহাস। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কি বলতো? ভাষা কেন্দ্রিক। ভাষা আন্দোলন চলছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত বলতে পারবা? না, 1947 সাল থেকে 1956 সাল পর্যন্ত। কেমনে শুরু হয়েছিল? 1947 সাল থেকে এটা সামাজিক আন্দোলন হিসাবে শুরু হয়, পরবর্তী প্রেক্ষাপট তাকে রাজনৈতিক আন্দোলনে নিয়ে যায়। তো সামাজিক আন্দোলন কিভাবে শুরু হয়? ভাষা সংস্কৃতি এগুলো তো আমাদের সামাজিক বিষয় না? তো ভাষা ছিল একটা সামাজিক বিষয়। এখান থেকে শুরু হয়ে 1956 সালে যখন প্রথম সংবিধান তৈরি হয়, কত সালে? 1956 সালে পাকিস্তানের সংবিধান তৈরি হয়। সেখানে বাংলার এই পূর্ব বাংলার নাম দেওয়া হয় কি পূর্ব পাকিস্তান, আর হয়ে যায় পশ্চিম পাকিস্তান। সেখান থেকে শুরু হয়েছিল আমাদের মানে সাংবিধানিক যে স্বীকৃতিটা তখন পাই আমরা। 1956 সালের সংবিধানে বলে যে বাংলা হলো পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে এটা তারা স্বীকৃতি দেয়। কিন্তু এই আন্দোলনটা কিভাবে কি শুরু হয়? এই আন্দোলনের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পত্রিকা, যেটা 1947 সালের দিকে একটা পত্রিকা প্রকাশিত হয়। সেই পত্রিকার নাম ছিল তামুদ্দুন মজলিস। সেখানে বলা হয় যে রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা প্রশ্ন তৈরি করে তারা, যে আসলে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে। তো তখন এই কালচারটা তখন থেকে চালু হয়ে আস্তে 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 নিয়ে আসে কে অধ্যাপক আবুল কাশেম। উনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন প্রফেসর। ওনার বিষয়ে প্রশ্ন আসছিল 48 বিসিএস প্রশ্ন, 47 বিসিএস একটা কোশ্চেন আসছে, আবার 49 বিসিএস একটা কোশ্চেন দিয়েছে। আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? কথাটা বুঝছো? আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? তাহলে কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থ বিজ্ঞানের। এটা কিন্তু পরপর 2 বিসিএস এর কোশ্চেন আছে, এর আগের বিসিএস এর কোশ্চেন আসছে, আর এই কোশ্চেনটা বারবার আসে। তাহলে আবুল কাশেম কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথাটা ভালোভাবে শুনবা। বিশ্ববিদ্যালয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর কোন বিভাগ বললে কোন বিভাগ? পদার্থ বিজ্ঞান বিভাগে। আবুল কাশেম কি জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শোনো। সে সময় ওনারা একটা সামাজিক সংগঠন তৈরি করে, তারা ব্যক্তি যখন উন্নতি হয় তারা কিন্তু মানুষের সমাজের যে পরবর্তীতে কি সমস্যা হবে তার উপলব্ধি করতে পারে। এই জন্য তাদের বলা হয় কি বুদ্ধিজীবী, তাই না? কারণ কি তাদের বুদ্ধিতে আমরা জীবিত থাকি। আর এই বুদ্ধিজীবীদের ভেতর কারা থাকে? চিকিৎসক থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে। তাদের বুদ্ধিতে তো বড় বড় বিল্ডিং তৈরি হয়। আমাদের কালচারটা আসলে বাংলা কালচার কিভাবে তৈরি হবে সেই কালচারটা ওনারা বুঝতে পারছে। প্রথমে তো সমস্যা তো ভাষা কেন্দ্রিক, ওই জন্য ভাষার প্রশ্নটা আগে তুলেছে তারা। তো ভাষার প্রশ্ন তোলার পরে হলো কি মোহাম্মদ আলী জিন্না, উনি হলো পাকিস্তানের জাতির পিতা বলা হয়। কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাকে। উনি হলো দ্বিজাতি তত্ত্ব, বোঝো? এই দ্বিজাতি তত্ত্বটা কিভাবে আসছে বলতো? এক জাতি না, 2 জাতি 2 রাষ্ট্র। এই দ্বিজাতি তত্ত্ব হলো 2 জাতির ভিতরে ডিভাইডেড রুলস। এখন উনি বললো যে দুইটা যখন ব্রিটিশরা যখন বাংলাদেশ মানে এই ভারতের স্বাধীনতা দেবে, তখন ওনার প্রথম দাবি হলো কি স্বাধীনতা যখন পাবো তাহলে সম্প্রদায়ের ভিত্তিতে স্বাধীনতা হবে না, দুটা জাতির ভিত্তিতে হবে। কি জাতি? বাঙালি আর হিন্দু জাতি এরকম না, বললো যে ধর্মের ভিত্তিতে। কি ধর্ম? মুসলিম আর হিন্দুর ভিতরে এই ধরনের একটা ডিভাইডেড উনি বললো। তো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মুসলিম লীগ। কথাটা বুঝতে পারছো? এখন এই গত বিসিএসে একটা কোশ্চেন করছে, 49 বিসিএসে কোশ্চেনটা এরকম হয়েছিল যে শশী থারুর বলে একজন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, সরি পররাষ্ট্রমন্ত্রী ছিল। এই শশী থারুর উনি কিন্তু ওনার প্রতিবেদন তুলে ধরছে কিন্তু দ্বিজাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিন্নাহ বললেও এটা কিন্তু ভারতের একটা হিন্দুত্ববাদী সংগঠন আছে যেটা নাম হলো আরএসএস। তারাও কিন্তু দ্বিজাতি তত্ত্বটা প্রথম আবির্ভাব করে তারা, যে ধর্মের ভিত্তিতে ডিভাইডেড থাকবে। আর সেই জিনিসটা ধরো মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সাল থেকে উনি প্রখর ভাবে দাবি তুললো যে ধর্মের ভিত্তিতে আমরা কি করব? আমরা ভাগ হব, আমাদের ভাগ করে দাও, ধর্মের ভিত্তিতে ভাগ করে দাও। এই সারাদিন এইভাবে চিল্লায়। কিছু কিছু লোক আছে না সারাদিন কয় এটা দাও এটা দাও এটা দাও। এটা মেয়ে মানুষরা করে, হাজবেন্ডে করে কি সারাদিন বলে আমার এটা লাগবে এটা লাগবে, সারাদিন করে না। ওনার এই অত্যাচারে লাস্টে করলো কি ব্রিটিশরা ভাগ করে দিল পুরো ভারতবর্ষকে। কিভাবে ভাগ করে? ধরো এরকম হলো ভারতবর্ষের ম্যাপটা যদি আমি এরকম করি, আর এখানে আছে পাকিস্তান, ঠিক আছে? দেখো এটুক ধরো পাকিস্তান, পাকিস্তান এটা ভারত, এটা হলো বাংলাদেশ। এই তিনটা মিলে এবার ভাগ করলো এইভাবে যে এইটুকু চলে যাও মুসলমানরা এদিক চলে যাও, ঠিক আছে? আর বাদ বাকি মুসলমানরা এদিক চলে যাও, আর এখানে থাকবে কারা? শুধু হিন্দুরা থাকবে। এই হলো ভাগের প্রক্রিয়া। এখন মুসলমান কই ছিল? আগে এখানে ছিল। এখানদের খেদাই দিয়ে এদিকে চলে গেল। তার হলো কি ভূমি বিনিময়। ভূমি বিনিময় বোঝো? এখানে ধরো তোমার 10 বিঘা জমি আছে, তুমি ভারতে 2 বিঘা পাইলা। আর ভারতে যার 100 বিঘা আছে সে বাংলাদেশে 2 বিঘা জমি পেয়েছে। অনেকে ফকির হয়ে গেছে, এটা কিছুই পায় না, ওরা ধোঁকা দিয়েছে। বাঙালি না, আমরা সিটার বাটপার।
অনেকে কইছে যে আমার 100 বিঘা জমি আছে, তুই চলে যা, তোর দিয়ে দেবো। ওই মাঠটা দেখায় দেখছে কিছুই নাই। আর সে সময় লাঠির জোরে জমি জায়গা, মানে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয় 47 সালের দিকে। এতটাই বিশৃঙ্খলা তৈরি হয় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন মারা যায় দাঙ্গায়। কে কার জমি নেয় কি করে, মানে বোঝো? তোমার ধরো ঢাকা সবকিছু আছে, ঢাকার লোকজন কুষ্টিয়া চলে যাবে, কুষ্টিয়ার লোকজন ঢাকায় চলে যাবে। এখন তুমি তো 10 তলা বাড়ি নেওয়ার জন্য মারামারি করবে, যার শক্তি বেশি 10 তলা পাবে, যার শক্তি কম সে ফুটপাত পাবে, এটা তো হিসাব। এখন ঠিক এইভাবে ভাগ হয়ে গেল দ্বিজাতি তত্ত্বের ফলে। দ্বিজাতি তত্ত্বের ফলে হয়ে গেল কি, পাকিস্তান আর ভারত নামে দুটো রাষ্ট্র সৃষ্টি হয় কত সালে? 1947 সালে 15 আগস্ট আর 14 আগস্ট। 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারত। এই দুইটা দেশ স্বাধীন হওয়ার পরে হয়ে গেল কি, প্রথম দাবি হলো বাঙালিদের একটা ভাষার প্রশ্নটা তৈরি হলো, যে আসলে ভাষাটা কি হবে আমাদের। কারণ এই পাকিস্তানের লোক তো ভাষায় কথা বলে বিভিন্ন রকম ভাষায়, ওদের শুধু উর্দু ভাষা বলতো শুধু 3.5% মতন লোক। এই 3% সামথিং বুঝছে, এই পার্সেন্টটা শুধু তারা কি ভাষায় কথা বলতো? উর্দু ভাষায় কথা বলতো। আর এই বাংলা আর টোটাল জনসংখ্যা 56%, বুঝতে পারছো? এই 56% কিন্তু বাংলা ভাষায় কথা বলতো। মানে এটা মিলে 56% বাংলায় কথা বলতো। আর শুধু পাকিস্তানে ছিল কি 3% লোক শুধু উর্দু ভাষায় কথা বলতো। তারপরে উর্দু ছিল কি সে সময় জানো? উর্দু ছিল একটা কালচারাল ল্যাঙ্গুয়েজ, কিরকম? অভিজাত্যের ল্যাঙ্গুয়েজ। আমরা আগে এই সাধু ভাষা, চলিত ভাষা বোঝো? সাধু ভাষার আবিষ্কারক কে বলতো? না না, সাধু ভাষার আবিষ্কারক যদি আমরা কাউকে বলি, তাহলে রাজা রামমোহন রায়কে বলতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতে পারে। এরাই হলো সাধু ভাষাটাকে প্রচলন করে। সাধু ভাষা কি? অভিজাত্যদের ভাষা। কথা বুঝছো? দেখো সাধু ভাষা লেখা পড়তে তোমার খুব কষ্ট হয়। সাধু ভাষাটা খুবই অভিজাত্য একটা ভাষা, যে ভাষা দিয়ে নাটকের সংলাপ বা বক্তব্য তুমি ব্যবহার করতে পারবে না, কিন্তু কথা বলতে পারবা খুব অভিজাত্যের সাথে, প্রবন্ধ লিখতে পারবা, কথা বুঝছো, গল্প লিখতে পারবা। কিন্তু বিষয়টা যে কি, চলিত ভাষা কি আমরা সবসময় কমফোর্ট বোধ করি। এই চলিত ভাষার প্রচলনটা করে কে? প্রমোদ চৌধুরী। এই যে ভাষাটা বোঝো, বাংলা ভাষার আবার দুটা কালচার তৈরি হয়ে গেছে। ঠিক এই উর্দু ভাষাটা ছিল কি একটা অভিজাত্যের ভাষা। ওই বড় বড় যারা লেখাপড়া জানে শুধু তারা উর্দু ভাষা শিখতো। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখন উর্দু পড়ানো হয়, জানো? উর্দু বিষয়ে সাবজেক্ট আছে ওখানে। এইটা কালচারাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সেই সময় তৈরি হয়ে গেছে। এখন এই কালচারাল ল্যাঙ্গুয়েজটা ধরো বাঙালি সেই সময় শিক্ষিতর হার ছিল 3%, কথা বুঝছো? বাঙালিকে কখনো কি উর্দু ভাষা শেখানো সম্ভব? এটা তো একটা কষ্টের বিষয়। এই কষ্টটা লাঘব করার জন্য প্রথম প্রশ্নটা তোলে কে? অধ্যাপক আবুল কাসেম এই তমুদ্দুন মজলিস পত্রিকার মাধ্যমে তারা তুলে ধরে যে আসলে সমস্যাটা আমাদের ভাষা কেন্দ্রিক। তাহলে ভাষার সমস্যাটার সমাধান প্রথমে করতে হবে আমাদের। তাহলে ভাষার সমস্যার সমাধান কিভাবে করবো আমরা? তাহলে প্রথম দাবিটা তুলতে হবে যে ভাষা আন্দোলন কেন্দ্রিক আমাদের যার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, উনি বারবার দাবি তুললো যে ভাষাটা কি। মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে সবাই, পাকিস্তানের যারা শাসক ছিল তারা সব মুসলিম লীগ নাম শুনেছো? সেই সময় পাকিস্তানের কিন্তু একটা বড় গোষ্ঠী তারা মুসলিম লীগের একটা অংশ ছিল, কথা বলছো? রাজনৈতিক ভাবে সেই সময় ভারতীয় কংগ্রেস পেল এখানকার ক্ষমতা, আর মুসলিম লীগ পেল হলো পাকিস্তানের ক্ষমতা রাজনৈতিক ভাবে। এখন মুসলিম লীগের সকল রাজনৈতিক নেতা বলে যে না, উর্দুই হবে আমাদের একমাত্র রাষ্ট্রভাষা। এখানে বাংলাকে বলা হতো একটা গেও ল্যাঙ্গুয়েজ, যারা হলো নিম্ন শ্রেণীর লোক কথা বলে বাংলায়, কথা বুঝতে পারছো? আমাদেরকে নিম্ন শ্রেণী ভাবতো, কারণ আমরা কি পোশাক আশাক তো পড়তাম না সেই সময়, অভাব দুর্গস্থা। এখন এই জন্য আমাদের একটা বিষয় হচ্ছে কি, ভাষা কেন্দ্রিক তাহলে ডিভাইড করাটা হলো, তখন থেকে শুরু হয় ভাষা কেন্দ্রিক প্রশ্নটা বারবার আসে। বাংলায় যারা সফর করতে আসে সেসব রাষ্ট্রপ্রধানরা বলে উর্দুই হবে রাষ্ট্রভাষা। এই বারবার বাঙালিরা আন্দোলন প্রোটেস্ট করতেছে, একবার সোহরাওয়ার্দী উদ্যানে করতেছে, একবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রোটেস্ট হচ্ছে। এরকম করতে করতে 52 সালে পর্যন্ত চলে আসলো। তারপরে মাঝে আবার কিছু সংগঠন তৈরি হয়েছিল, একটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আবার কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এরকম ভাবে বিভিন্ন ভাবে তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সংগ্রাম পরিষদ তৈরি করেছে শুধু ভাষা কেন্দ্রিক আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য। এখন বাঙালির প্রথম জাতীয়তাবাদের প্রতিফলন ঘটে ভাষা কেন্দ্রিক। জাতীয়তাবাদ বলতে কি বোঝায় বলতো? জাতিগত ভাবে যে তুমি এক, তোমার কালচারগত যে মিলটা আছে, তুমি হিন্দু মুসলমান যাই হও না কেন, তোমার যে কালচারগত মিল, সেই মিলটা হলো তার জাতীয়তাবাদ। ভালোবাসা, জাতির প্রতি ভালোবাসাটা হলো জাতীয়তাবাদ। এখন যে হিন্দু আছে তার কি একটা তার নিজের ধর্মের প্রতি ভালোবাসা থাকার পরেও তার বাংলা ভাষার প্রতি কিন্তু একটা ভালোবাসা থাকবে, কথা বুঝছো? যে মুসলমান আছে তার ধর্মের প্রতি ভালোবাসা থাকার পরেও ভাষার প্রতি একটা ভালোবাসা থাকবে। এই যে জাতীয়তাবাদের প্রথম প্রতিফলন ঘটে ভাষা আন্দোলন কেন্দ্রিক। প্রশ্ন দেয় যে ভাষা আন্দোলন কেন্দ্রিক বাঙালির কি উদ্বুদ্ধ হয়েছিল, সেটা হলো কি বাঙালির জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়েছিল। কথাটা বুঝতে পারছো? এই জাতীয়তাবাদের সৃষ্টি হলো ভাষা কেন্দ্রিক। তো ভাষা কেন্দ্রিক আমরা কি পেলাম? জাতীয়তাবাদ আমাদের সৃষ্টি করলাম। এখন এই ভাষা কেন্দ্রিক আন্দোলন শুরু হতে হতে আসলো কি 1952 সালের 21শে ফেব্রুয়ারি।
21শে ফেব্রুয়ারি হয় কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, ঢাকা মেডিকেল কলেজ, কথাটা বুঝতে পারছো? ওই ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রিক একটা মিছিল বের হয়, সেই সময় 144 ধারা জারি করছে। এই মিছিলটা যখন বের হয় তখন সেই মিছিলে কি করে, গুলি বর্ষণ করে। এখানে আমাদের বেশ কিছু শহীদ হয় যারা ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীতে এই ইতিহাসটা একটা বিরল একটা ইতিহাস, পৃথিবীতে এরকম ইতিহাস পৃথিবীর কোনো দেশে নাই যে ভাষার জন্য কেউ জীবন দিয়েছে। আর ভাষার জন্য কেউ জীবন নিয়েছে এরকম নোংরা পৃথিবীর ইতিহাস তো পাকিস্তানিরাই করছে। কথাটা বুঝতে পারছো? এরা কথা বলবো যে তুমি তোমার মুখের ভাষায় কথা বলছো সেই জন্য তোমাকে গুলি খেয়ে মরে যেতে হবে, এটা একটা আশ্চর্য ব্যাপার না? এইটা পৃথিবীর ইতিহাসে এই জন্য এটাকে স্মরণীয় রাখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের 21শে ফেব্রুয়ারিকে পালন করা হয়, অন্যদিন কিন্তু পালন করা হয় না, বিশ্বব্যাপী পালন করে এটা। তার মানে বুঝতে পারছো তো, ভাষা আমরা কিন্তু শোনো জীবন দেওয়া নেওয়া এটা বিষয়টা কিন্তু আশ্চর্য একটা ব্যাপার। কিন্তু আমি এখানে থেকে মারা যাবো মানে আমি এখান থেকে মৃত লাশ, আমার জীবন আসবে না, কিন্তু একটা ভাষার জন্য আমাকে জীবন দিতে হবে, এটা কিন্তু 4 টাকার ব্যাপার না। তুমি দিতে পারবা? হ্যাঁ, কিন্তু জাতীয়তাবাদের জন্য যারা জীবন দিয়েছে এদেরকে আমরা শহীদ বলি, এদের একটা সম্মানের চোখে দেখি, এই জিনিসটা কিন্তু নিজের ভিতর থেকে আসতে হবে তোমার। আশ্চর্য ব্যাপার, কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে, এটা চোখ বুঝে কল্পনা করবা যে আসলে কিভাবে তারা জীবন দেওয়া সম্ভব, কেউ দেওয়া সম্ভব? কিন্তু তারা জীবনটা দিয়েছে। এই যে 21শে ফেব্রুয়ারির পরেও তারা আমাদের কিন্তু ভাষা আন্দোলন কেন্দ্রিক আরো আন্দোলন চললো। পরবর্তী হলো কি 54 সালে একটা নির্বাচন হয়, যেটাকে বলে যুক্ত ফ্রন্টের নির্বাচন বা সাধারণ পরিষদের নির্বাচন হয়। এই নির্বাচনে তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনেছো? তারপরে শেখ মুজিবুর রহমান, ইনারা বেশ কিছু ব্যক্তিরা মিলে তখন যুক্ত ফ্রন্ট গঠন করে। এই যুক্ত ফ্রন্ট কেন্দ্রিক তারা একটা নির্বাচনে প্রচারণ করে, তারা মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে কি তৈরি করে, আওয়ামী লীগ তৈরি করে। এটাকে মুসলিম আওয়ামী লীগ প্রথমে থাকে, তারপর আওয়ামী মুসলিম লীগ থেকে শুধু আওয়ামী লীগ বানায়। এই তখন তাদের কেন্দ্রিক আন্দোলন করে 54 সালে আমরা কি পাই, 54 সালে যুক্ত ফ্রন্ট তৈরি হয়। কথাটা বুঝতে পারছো? যুক্ত ফ্রন্টের নির্বাচনে, এই সাধারণ পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কথা বুঝছো? তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শুরু হলো কি 54 সালে তখন ওরা সাধারণ পরিষদে গৃহীত হয় যে না, রাষ্ট্রভাষা বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা থাকবে। পরবর্তীতে ওদের যে 21 দফা ইস্তেফা দেয়, বুঝছো? যুক্ত ফ্রন্টের ইস্তেহার ছিল কত দফা? 21 দফা। এই ইস্তেহারের প্রথম দফায় ছিল ভাষা আন্দোলনটাকে বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে, এটা ছিল প্রথম দফা। 21 দফার প্রথম দফায় ছিল বাংলা হবে রাষ্ট্রভাষা, কথা বুঝছো? এটা কিন্তু পরীক্ষায় আসে। 21 দফার প্রথম ছিল, প্রথম দফাটা রাষ্ট্রভাষা হবে কি বাংলা। এবার দ্বিতীয় ঘটনা আসো, তারপরে পাকিস্তান কিন্তু সংবিধান তৈরি করা কিন্তু খুবই কঠিন। আমরা যদি মনে করি যে সংবিধান তৈরি করা সহজ, অনেকে বলে যে এই যে বর্তমানে একটা বড় একটা বিষয় আছে না, সংবিধান নতুন ভাবে লিখতে হবে, এই করতে হবে, এটা ছোট একটা বিষয় ভাবো। আমাদের এই যে নিয়মিত একটা বৈঠক হয়, এই গত বিশেষ একটা কোশ্চেন দিয়েছে এরকম যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা মিলে একটা কমিটি বানায়নি, ঐক্যমত একটা কমিশন বড় হয়েছে। এই ঐক্যমতের প্রথম দাবিটা কি উঠছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করতে হবে। এটা তৈরি করতে 2 বছর ধরে ওরা মিটিং করছে শুধু, কথা বুঝতে পারছো? মিটিং করে করে কয় যে আমি মানি না, এ কয় আমি মানি না, এ কয় আমি মানি না। এবং বাংলাদেশের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, এই 53টা অনুচ্ছেদ কেউ যদি বলে আমি মানি না, আমি মানি না, তাহলে কত বছর লাগবে আমাদের? একটা অনুচ্ছেদ যদি পালন করে তাহলে 153 বছর পর আমরা একটা সংবিধান পাবো আশা করা যায়। এরকমই হবে বিষয়টা। সংবিধান তৈরি করা খুব কঠিন, কারণ সকলের মতামত নিয়ে একটা জিনিস তৈরি করা খুবই কঠিন, বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে। কারণ আমরা স্বার্থ দেখি, নিজের স্বার্থ, জনগণের স্বার্থ দেখি না, কথা বুঝছো? জনগণ কিভাবে ভালো থাকবে এটা দেখি না, সবাই দেখে কি রাজনৈতিক ব্যক্তির স্বার্থ দেখে। এই জন্য যে কোনো জিনিস তৈরি করা কঠিন। এবার দ্বিতীয় কথাটা আসে, আমরা ভাষার প্রশ্নে 56 সালে যখন সংবিধান তৈরি করলো, পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করে, ঠিক আছে? কত সালে? 1956 সালে। তাহলে দেশ স্বাধীনে প্রায় কয় বছর, 9 বছর পর আমরা কি পেলাম, একটা সংবিধান তৈরি করে তারা। এই সংবিধানে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় তারা প্রথম। এবার তোমার প্রশ্ন আসতে পারে কি পড়বো স্যার? এখন কি পড়বো বলতে কি, এখানে এখন বর্তমান পরীক্ষার প্রেক্ষাপটে যে কোশ্চেন গুলো আসছে ভাষা আন্দোলন কেন্দ্রিক মাস্ট 1 মার্ক থাকেই, কথাটা বুঝতে পারছো? আমি যেগুলো দাগাই দেবো এগুলো অন্তত পড়বা, তাহলে 1 মার্ক পাবা। কিন্তু একটু কষ্ট করে 1 মার্ক মাস্ট পাবা। এখান থেকে তোমাকে একটু কষ্ট করে কিছু মানে জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই প্রেক্ষাপট বা ঘটনা কি বুঝেছো সবাই? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে বলো? ভাই যুক্ত ফ্রন্ট এক্স্যাক্টলি কয়টা দল নিয়ে গঠিত? যুক্ত ফ্রন্ট এক্স্যাক্টলি 4টা দল নিয়ে গঠিত। 4টা। পাঁচটা করেছে। আমাদের ইসলামীদের তাহলে 5টা বলেছো, তাহলে দেখা যাক। আমার জানার মতো 4টা ছিল, এখন দেখা যাক 5টা হয়েছে কিনা। না, খিলাফতে রব্বানি, খিলাফতে মজলিস ছিল একটা। দেখা যাক কত থাকতে পারে। শোনো, ভাষা আন্দোলন কেন্দ্রিক যদি পড়তে হয়
তাহলে আমরা একটু দাগাই নাও বইটা, কষ্ট করে একটু দাগাই নিবা। এই আগুন পাখি উপন্যাসটা পড়েছো কেউ? হ্যাঁ, এনিওয়ান? কেউ পড়ছো? তোমরা উপন্যাস গল্প পড়ো না? সি আগুন পাখি, কালো বরফ এগুলো পড়বা, বইটাই পড়ো না কেন তোমরা? এই শোনো, এখানে তুমি পড়বা প্রথম এই যে শখটা যেটা দিয়েছে, পাকিস্তানের প্রথম গভর্নর ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, ওনাকে পাকিস্তানের জাতির পিতা বলা হয়। কিসের পিতা? পাকিস্তানের জাতির পিতা কে তাহলে? মোহাম্মদ আলী জিন্নাহ। ইনি কিন্তু মানে এই যে ভাগ হওয়ার পরে উনি হয়ে গেল এখানকার জাতির পিতা, আর এখানকার জাতি ভারতের জাতির পিতা কে বলতো? এই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কারণ কি? তিনি আন্দোলনের প্রেক্ষাপটে এসেছে। শোনো, আমাদের যদি অরিজিনাল জাতির পিতা যদি সে সময় যদি হওয়ার কথা ছিল পাকিস্তানে, তাহলে হতো কে জানো? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নাম শুনছো হোসেন শহীদ সোহরাওয়ার্দী? উনি গণতন্ত্রের মনুষ্যপুত্র বলা হয়। উনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়েছে। শেখ মুজিবের গুরু উনি। কথা বুঝতে পারছো? শেখ মুজিব একা সৃষ্টি হয়নি, শেখ মুজিব বড় বড় নেতাদের আশীর্বাদ পুষ্টে সৃষ্টি হয়েছে। কথা বুঝতে পারছো? সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু এত সৎ ব্যক্তি ছিল, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু। তো ওনার সততা ছিল মানে আকাশ ছোঁয়াটা সততা। বিশ্বব্যাপী তার একটা অন্য লেভেলের একটা গ্রহণযোগ্যতা ছিল। তারপর আব্দুল হামিদ খান ভাসানী, এগুলো হলো আমাদের একটা দেশের কিন্তু স্তম্ভ। একটা বাড়ি বানাতে হলে কয়টা? একটা কি পিলার লাগে? অনেকগুলো পিলার থাকে না? বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপনে কিন্তু এনাদের সকলের বড় অবদান। আর এনাদের অবদানের কাছে আমাদের অবদান কি? আমাদের অবদান কি গন্তির ভেতর রাখো কেউ সব তোমরা। শোনো, পাকিস্তানের এখানে আসবা, ওই যে 56% এই জিনিসটা দেখাবা, ঠিক আছে? আমরা হিন্দু ও মুসলমান যেমন সত্য, তার সাথে বেশি সত্য আমরা বাঙালি। এটা কে বলেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহর নাম শুনছো? উনি কোথাকার টিচার ছিল বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ টিচার ছিল কিন্তু। এই যে ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন প্রথম, এটা বারবার আসে পরীক্ষায় কিন্তু, তামুদ্দুন মজলিস, ঠিক আছে? এর তৈরি হয় কত সালে? 47 সালে 2 সেপ্টেম্বর। এটা হলো একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটা দেখাবা। এই যে তামুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা দেখো তো, আবুল কাসেম দেয়া আছে পদার্থবিজ্ঞানের। এটা কিন্তু পরীক্ষা এখন রেগুলার আসতেছে। আর কাজী মোতার হোসেন, আবুল মনসুর আহমেদ, এটা পড়ে নেবা দুটা, ঠিক আছে? ইনার দুজনও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পত্রিকায়। আর ভাষা আন্দোলনের স্থপতির জনক বলা হয় আবুল কাসেমকে কিন্তু। ওনার নেতৃত্বে এই সকল সংগঠনগুলোকে উনি একত্রিত করে ভাষা আন্দোলন কেন্দ্রিক যে আন্দোলনটা কিভাবে তৈরি হবে, আবুল কাসেমের নেতৃত্বে কিন্তু তৈরি হয়েছে। ওই জন্য ভাষা আন্দোলনের জনক উনি। কথা বুঝছো? তারপরে চলে আসবা দৈনিক সাপ্তাহিক সৈনিক পত্রিকাটা, আবুল কাসেমের সম্পাদনায়। এটা ভাষা আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন ধরনের লেখা ছাপানো হতো এখানে, যে ভাষা কেন্দ্রিক বিভিন্ন লেখা, যে আজকে কোথায় প্রোগ্রাম করবা, কালকে কি করবে, পত্রিকাটা অনুযায়ী ছাপাইতো তারা। তারপরে চলে আসবা ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা, এটা দেখায় নিবা। আর পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে ভাষার এই যে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, উনি গণপরিষদের একজন সদস্য ছিল। উনি বাসা কোথায়? কুমিল্লায়। ধীরেন্দ্রনাথ দত্ত, ইনি কিন্তু গণপরিষদে প্রথম উত্থাপন করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে করা লাগবে। কে করেছিল? ধীরেন্দ্রনাথ দত্ত। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে চলে আসবা, শোনো, 21শে ফেব্রুয়ারির আগে কিন্তু আমরা ভাষা দিবস পালন করেছি 11 মার্চকে, ঠিক আছে? 11 মার্চ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। মানে 21শে ফেব্রুয়ারির আগে ভাষা দিবস কবে ছিল? 11 মার্চ। কথা বুঝতে পারছো? ওখানে দেখবা যে 48 থেকে 52 সাল পর্যন্ত ভাষা দিবস ছিল 11 মার্চ, দেয়া আছে। তারপরে চলে আসবা পাকিস্তানের গভর্নর জেনারেল কি বলেছিল? উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1948 সালে রেসকোর্স ময়দান, আজকে কি নাম এটা? গুড। তারপরে চলে আসবা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম তৈরি হয় কার নেতৃত্বে? নুরুল হক ভুইয়া। দেখো এটা ঈদে আছে না ঘর। তারপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পূর্ণ গঠন হয় শামসুল রহমানের নেতৃত্বে, আর আব্দুল মতিনের নেতৃত্বে তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হয় কত সালে? 30শে জানুয়ারি 1952 সালে গাজী গোলাম মাহবুবের নেতৃত্বে। এই জিনিসটা জায়গায় নিবা, ঠিক আছে? এই শখটা একটু মনে রাখার চেষ্টা করবা তোমরা সবাই। তারপরে চলে আসবা
21শে ফেব্রুয়ারি দিনটা কি ছিল? বৃহস্পতিবার। আর 8 ফাগুন 1358 এটা দাগায় নিবা। তারপরে চলে আসবা রফিক। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হলো রফিক উদ্দিন, এটা দাগাবা, শুধু রফিক উদ্দিন পড়বা। আর আবুল বরকতের নাম ছিল আবাই, এটা পরীক্ষা একবার আসছিল যে আবুল বরকতের ডাক নাম কি ছিল। আর উনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাষা শহীদের নামগুলো একটু পড়বা, ঠিক আছে? তারপরে দেখাবা ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার তৈরি হয় 23শে ফেব্রুয়ারি 1952 সালে। তারপরে দেখাবা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান, এটা দাগায় নিবা, ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলনের সময় কে কোন পোস্টে ছিল, এইগুলো সবগুলো তোমার জানা লাগবে। এখানে যে কোনো একটা দিতে পারে। গভর্নর জেনারেল ছিল মালিক গোলাম মোহাম্মদ। খাজা নাজিমউদ্দিন ছিল কি? পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, দেখেছো? তারপরে গভর্নর ছিল কে? পূর্ববঙ্গের ফিরোজ খান নূর। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল কে? মোজাম্মেল। এগুলো সবগুলো জায়গায় নেবা, ঠিক আছে? এবার ভাষা আন্দোলন ভিত্তিক কিছু কবিতা। প্রথম কবিতা আসে লেখক মাহবুব আলম চৌধুরী, ইনি লিখেছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, নাকি? তারপরে চলে আসবা প্রথম শহীদ রফিক উদ্দিন। প্রথম উপন্যাস আরেক ফাগুন, কে লিখেছে? জহির রায়হান। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, জহির রায়হান। ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা সৈয়দ গাজীউল হক। প্রথম গান শোনো, 21শে ফেব্রুয়ারি যে একটা গান আছে না আমরা যেটা গাই, আমার ভাইয়ের রক্তের আগুনে, এটার আগে কিন্তু প্রভাত ফেরির গান ছিল, এটা ভুলবো না ভুলবো না, এটা ছিল প্রথম প্রভাত ফেরির গান, ঠিক আছে? প্রথম প্রভাত ফেরিতে ওই গানটা গাওয়া হতো, তখন এই গানটা লেখা হয়নি। তারপর 21শে ফেব্রুয়ারি যে সম্পাদনা করে এই কেন্দ্রিক ধরো যে বইগুলো লেখা হয়েছে, গল্প গান, এগুলো যেগুলো সবগুলো লেখা হয়েছে, এগুলোকে একত্রিত করে কে বলতো? বলতে পারবা কেউ? হাসান হাফিজুর রহমান। উনি সকলকে সম্পাদিত করে, 21শে ফেব্রুয়ারি সকল জিনিসকে একত্রিত করে সম্পাদন করে হাসান হাফিজুর রহমান, দেখো দিয়ে আছে না? তারপরে আসে শোনো, আমার ভাইয়ের রক্তের আগামী 21শে ফেব্রুয়ারি, এই গানটাকে লিখেছে কে? আব্দুল গাফফার চৌধুরী। না চেনছো? এই যে কয় বছর 2 বছর আগে মারা গেছে না? কত বছরে মারা গেছে আব্দুল গাফফার চৌধুরী। আর বর্তমান সুরকারকে? আলতাফ মাহমুদ। আর প্রথম সুরকার করেছে আব্দুল লতিফ। পরীক্ষায় আসে বর্তমান সুরকারকে অথবা আসতে পারে প্রথম সুরকারকে, কথা বুঝছো? এই দুটা কিন্তু মনে রাখবা যে প্রথম সুরকার কে ছিল, বলো প্রথম সুরকারকে? আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এই জিনিস মাথায় রাখবা। তারপরে চলে আসবা রক্ত আমার আবার প্রলয় দোলা, ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা দাগাই নেবা। সালাম সালাম হাজার সালাম, আব্দুল জব্বারের, এই জিনিসটা দাগাবা। ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, আব্দুল লতিফ, এটা দাগাবা। বিরক্ত লাগছে? শোনো, আমি বললাম না 1 মার্ক পাইতে হলে কতটুকু পড়তেছে? একটা পেজ পড়তেছে 1 মার্ক পাবা। পরিশ্রম এইটুকুই, এখানে না ভুলে যাওয়ার কিছু নাই, তো তুমি পারবাই। কারণ ভাষা তো তোমার ভাষা আন্দোলন কেন্দ্রিক জিনিস মনে হয় তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছো, ছোটবেলা থেকে পড়ে আসছো না? এর ভেতরে একটু ডিটেলস কোনো কিছু আছে, সেগুলো একটু পড়লে পেরে যাবা। তারপরে ভাষা আন্দোলন কেন্দ্রিক যে বললাম, এখানে 56 সালে সংবিধানে প্রথম দেয়, এটা শুধু দেখাবা। এই পাশে আসলে তুমি পাবা যে ইউনেস্কো কবে এটাকে স্বীকৃতি দেয়, এটা দিয়ে আছে দেখো 17 নভেম্বর 1999 সালে। আর আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় কত সাল থেকে বলতো? 2000 সাল থেকে। ভাষা দিবস পালন করা কবে আর স্বীকৃতি দেয় কবে? 1999 সালে 17 নভেম্বর। এই জিনিসটা দাগায় নিবা, ঠিক আছে? আর ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে একটা প্রতিষ্ঠানে, সেটার নাম কি বলতো? বাংলা একাডেমি। বাংলা একাডেমি কত সালে সৃষ্টি হয়? 1955 সালে। আর বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। এই জিনিসটা কিন্তু পরীক্ষা বারবার আসে। বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। এটা কোন মহাদেশের দেশ জানো? আফ্রিকা মহাদেশে। কেন স্বীকৃতি দিয়েছে? ওখানে আমাদের যে শান্তি মিশনে যায় না বাংলাদেশিরা,
এই শান্তি মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী ওখানকার শান্তি প্রতিষ্ঠা করেছে, তারা সেই সম্মান অর্থে বাংলা ভাষাকে ওদের দ্বিতীয় কি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। মনে থাকবে? কোন দেশ? শোনো, আমি কিন্তু ধরবো কিন্তু এই দেশটা। শোনো, এখানে যুক্ত ফান্ডের নির্বাচনের যে বিষয়টা আসে, সেখানে তোমার আমি একটা জিনিস বলছি, যুক্ত ফান্ড কবে গঠন হয় এটা শুধু দাগাবা, ঠিক আছে? দাগাইছো যুক্ত ফান্ড কবে? 1953 সালে 4 ডিসেম্বর যুক্ত ফান্ড গঠন হয়। কবে? 1953 সালে 4 ডিসেম্বর। এখন যুক্ত ফান্ড কয়টা দল নিয়ে গঠন হয়েছিল? 4টা দল নিয়ে। 4টা দলের ভিতরে আওয়ামী মুসলিম লীগের শেষবার প্রধান কে ছিল? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাই না? এই জিনিসটা জায়গা যুক্ত ফান্ডের সময় আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগের প্রধান কে ছিল? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপরে চলে আসবে হলো কৃষক প্রজা পার্টি ছিল একে ফজলুল হকের, নিজামী পার্টি ছিল মৌলানা আতাহার আলীর, আর একটা ছিল কি হাজী দানেশের বামপন্থী গণতান্ত্রিক দল ছিল। হাজী দানেশ বিশ্ববিদ্যালয় আছে জানো? হ্যাঁ, দিনাজপুরে। এই হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ওনার নাম অনুসারে, কিন্তু উনি একজন বিখ্যাত ব্যক্তি। পাইছো? আরেকটা জিনিস দাগায় নিতে পারো যে যুক্ত ফ্রন্ট 54 সালে নির্বাচনে মোট আসন ছিল হলো 309টি। এই জিনিসটা দাগায় নেবা। আর প্রাদেশিক আসনে টোটাল সিট পায় যুক্ত ফ্রন্ট কয়টি? টোটাল সিট পাইছিল 236টি না 37টি? 236টি না? হ্যাঁ, 236 লেখা। আর এই যুক্ত ফ্রন্ট কার নেতৃত্বে গঠন হয়েছিল বলতো? একে ফজলুল হকের নেতৃত্বে। এই জিনিসটা পরীক্ষা আসবে। যুক্ত ফ্রন্ট কার নেতৃত্বে গঠন হয়েছিল? একে ফজলুল হকের নেতৃত্বে। আর কয়টা দল নিয়ে? 4টা দল নিয়ে। মনে থাকবে তো? এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিসের বলতে হচ্ছে কি, কামরাঙ্গী সম্মেলন নাম শুনেছো? এটা কোথায়? কামরাঙ্গী সম্মেলনটা হয়েছিল কোথায়? টাঙ্গাইলে। নাম শুনছো? এটা কবে হয়েছিল বলতো? 7 ডিসেম্বর 1957 সালে নাকি? দেখো ওই পাশে আছে। হ্যাঁ, 7 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি 1957 সালে হয়েছিল। এটা কার নেতৃত্বে হয়েছিল? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কোন সভা হয়? কামরাঙ্গী সম্মেলন হয়েছিল। ঠিক আছে, কাকমারি সম্মেলন। হ্যাঁ, কাকমারি সম্মেলন। তারপর শোনো, এখানে একটা ঘটনা আছে কি, এই সম্মেলনের প্রধান অতিথি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এখানে পাকিস্তানের শাসনতন্ত্রটা কি রকম হবে, পাকিস্তান যে আমাদের ডোমিনেট করতেছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য এই কাকমারি সম্মেলনটা করা হয়েছিল। আর এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি, মুসলমানরা যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলে অনেক ধরনের সমস্যা হয়। কথা বুঝতে পারছো? কেউ কারো নেতৃত্ব মেনে নিতে চায় না। তাহলে হুজুররা আছে না, ডিভাইডেড সবচেয়ে বেশি ওরা আমাদের সমাজে। দেখবা ওরা নিজেদের সারাদিন গ্যাঞ্জাম করে, আমাদের কি ধর্মের শিক্ষা দেবে? ঘটনাটা কিছু এরকম। তারপরে ওখান থেকে আমরা যদি আসি দ্বিতীয়বার, শোনো, পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক শিক্ষার দাবিতে শিক্ষা আন্দোলন হয়েছিল 1962 সালে। এই জিনিসটা দাগায় নিবা, ঠিক আছে? আর পাক ভারত দ্বিতীয় যুদ্ধ হয় 1965 সালে। মানে এটা 47-48 সালে একটা যুদ্ধ হয়েছিল। তারপরে দ্বিতীয়টা হয়েছিল কত সালে? 65 সালে। তারপরে চলে আসবা এখান থেকে 6 দফার বিষয়টা এখন আর পড়ার দরকার নাই। তারপরে 6 দফাটা আমাদের কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 6 দফা। পাকিস্তান থেকে আমরা বিভাজন হয়ে গেছি 6 দফা না মানার কারণে, বুঝছো? আমরা পাকিস্তানকে বারবার বোঝাইছি যে 6 দফাটা আমাদের প্রয়োজন। কারণ 6 দফার ভিত্তিতে কিন্তু ভারতের যে প্রদেশগুলো আছে না, সকল প্রদেশ কিন্তু 6 দফার ভিত্তিতে ভাগ হয়ে আছে। আবার আমেরিকা কয়টা প্রদেশ নিয়ে তৈরি, বলতে পারবা? না 50টা। কয়টা? আমেরিকার অঙ্গরাজ্য যেগুলো বলি আমরা, অঙ্গরাজ্য বোঝো? এই যে ভারতের অঙ্গরাজ্য আছে 28টা, তো আমেরিকার অঙ্গরাজ্য আছে এরকম 50টা। এই 50টা অঙ্গরাজ্য নিয়ে আমেরিকা তৈরি হয়েছিল। আমরা সেই সময় পাকিস্তানকে বলেছিলাম আমাদের একটা অঙ্গরাজ্য হিসাবে তৈরি করেন, যেখানে অঙ্গরাজ্যগুলো নিজস্ব সাহিত্য শাসন, বুঝো? নিজেকে নিজে শাসন করাকে বলে সাহিত্য শাসন, বুঝছো? আমরা চেয়েছিলাম বারবার যে আমরা নিজে মানে শাসিত হব, কিন্তু পাকিস্তান সবসময় ভেবেছে যে আমরা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমাদের যেভাবে লুটপাট করে খাইতে হবে। আমরা বাঙালি, আমরা কি বুঝি? হ্যাঁ, সেই জন্য আমরা বুঝাই দিচ্ছি 1971 সালে আমরা আসলে বুঝি তাই কি, তাই না? কুত্তার মতন পালাই গেছে দেশ ছেড়ে। দ্বিতীয় বিষয় হলো 6 দফার বিষয়টা একটু ধারণা রাখো এরকম যে 6 দফাটা উত্থাপন করা হয়েছিল লাহোরে। সেখানে পাকিস্তানের সাহিত্য শাসন বিষয়টা আমরা চেয়েছিলাম এরকম যে বেশ কিছু দাবি ছিল, তার মধ্যে 6টা দাবি ধরে। ম্যাগনা কার্টা বুঝছো?
ম্যাগনা কার্টা বিষয়টা ছিল কি, এটা ব্রিটিশ সরকারের সময় এই 1200 কত গো, 1215 না, এই সালটা ম্যাগনা কার্টা সনদ হয়। এই ম্যাগনা কার্টা সনদ সম্বন্ধে কারো ধারণা আছে? সারা জীবন শুনে গেছো, কি ধারণা বলতো? হ্যাঁ, রাজা জনকে জনগণ চাপ দেয় যে আপনার হাতে এত ক্ষমতা রাখা যাবে না, আমরা শাসন হব, আপনি রাজত্ব চালান, সমস্যা নাই, আপনার কাছ থেকে পারমিশন নেব, তার আগে আমরা আমাদের মতন চলবো। এই জন্য হয় কি, রাজা সরাসরি, এখন ব্রিটেনে আছে না রানী, কিন্তু রানীও আছে, আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী আছে, আছে না? এরা চালায় কিভাবে শোনায়, রানী কিন্তু প্রায় 15টা দেশের প্রধান, কয়টা দেশে? 15টা দেশের প্রধান আছে, তার ভেতর কানাডার প্রধান কিন্তু রানী, তারপর অস্ট্রেলিয়ার প্রধান রানী, এই সেম হলো, জানো এটা, এরকম 15টা দেশের প্রধান উনি, রানী। এখন হলো রাজা তৃতীয় চার্লস, তাই তো? এখন ঘটনা হয়েছে কি, এই রানী, এই যখন রানী ছিল, সরি এখন রাজা, এই রাজা কিন্তু 15টা দেশের প্রধান। বিষয় হচ্ছে এই 1215 সালটা ম্যাগনা কার্টা সনদের গুরুত্ব হলো কি, সে সময় জনগণ রাজাকে চাপ দিল, বললো যে রাজা মশাই আপনি কি এইভাবে দেশ চালাতে দেবো না, আপনি ইচ্ছা মর্যাদা যা ভালো লাগে তাই করবেন, এরকম হবে না, আমাদেরও একটা মতামতের গুরুত্ব আছে। তখন রাজা বললো ঠিক আছে, সংসদ বানাই দিলাম। ওই জন্য আধুনিক গণতন্ত্রের উদ্ভব হয়েছে কোথায়? ব্রিটেনে আমরা বলি। আর প্রাচীন গণতন্ত্র কোথায়? গ্রিসে। কথাটা বুঝতে পারছো? আধুনিক গণতন্ত্র কোন দেশে? ব্রিটেনে। এই জন্য এই 1215 সালে ম্যাগনা কার্টা সনদে রাজা সই করে, যার ফলে হয়ে যায় কি, রাজ্যের যে ক্ষমতা সরাসরি রাজার হাতে না থেকে চলে যায় কি জনগণের হাতে। যেমন এই যে অর্থ বিল বা এরকম বিল আমরা রাষ্ট্রপতির কাছে সিগনেচার না করলে কিন্তু গ্রান্টেড হয় না। এই সেম বিষয়টা যে ইনি হলো রাষ্ট্রপতি, রাজা, যার কোনো কাজ নাই, সে যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি, ওর কোনো কাজ নাই, ওই জন্য সে হলো রাজা ওখানকার। কথা বুঝছো? ওর কাজ হলো কার্টুনের মতন ঘুরে বেড়ানো আর কোটি কোটি টাকা প্রাসাদ টাসাদ নিয়ে আয়েশ করা। কথা বলছো? যেমন আমাদের রাষ্ট্রপতি কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ একটাই আছে, ওই যখন কোনো কাগজ নিয়ে যায় তখন একটা সই করে, তাছাড়া কোনো কাজ নেই। তারপরে চলে আসবা আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা পড়ার কোনো প্রয়োজন নাই তোমাদের, আগরতলা ষড়যন্ত্র মামলা। তারপর ইতিহাসটা জানা উচিত এরকম, সেই সময় আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে বোঝায় শেখ মুজিব 1966 এটা জানার বিষয় এরকম, সে সময় হলো শেখ মুজিব করে কি 1966 সালে যখন 6 দফা গ্রান্টেড হলো না, 1967 সালের দিকে উনি একটা ষড়যন্ত্র জড়িত পড়ে। এই ষড়যন্ত্রটা অরিজিনালি হয়েছিল, পরবর্তীতে স্বীকার করে ওনারা, যে ঘটনাটা হয়েছিল কি, আমরা পাকিস্তানে থাকতে চাই না, আমরা একটা স্বাধীনভাবে বাঁচতে চাই। এই জন্য ওনারা দেশকে কিভাবে স্বাধীন করা যায় ওই জন্য একটা বৈঠক করেছিল আগরতলা। আগরতলা কোথায় বলতো? আগরতলা ত্রিপুরার রাজধানী। ওই ত্রিপুরা ভারতের। এখন ওরা সবাই মিলে এক জায়গায় বসে বৈঠক করে যে আমরা কিভাবে স্বাধীনতা পাবো, আর এই বৈঠকের খবর পরবর্তীতে ফাঁস হয়, এজন্য দেশদ্রোহিতার অভিযোগে শেখ মুজিবদের গ্রেফতার করা হয়। এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অনেককেই নির্যাতন করা হয় ওই কোর্টে, তারপর বাইরের দেশ থেকে উকিল নেসে, তারপর খুব মানে একটা বিশ্রী একটা অবস্থা। আর এই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে কেন্দ্র করে বাংলাদেশে কি হয়, আইয়ুব খানের পতন হয়ে যায়, একটা বিশাল এক কি হয়, গণঅভ্যুত্থান হয়। 1900 কত সালে গণঅভ্যুত্থান হয় বলতো? 1969 সালে গণঅভ্যুত্থান। এই তখন প্রথম গণঅভ্যুত্থান কিন্তু ওটাই, 1969 সালে গণঅভ্যুত্থান দিয়ে শুরু, তারপরে একটা গণঅভ্যুত্থান বাংলাদেশে হচ্ছে কিন্তু। তারপরে আরো কয়েকটা গণঅভ্যুত্থান হয়েছে, কত সালে বলতো? 1975 শেখ মুজিব হত্যার মাধ্যমে একটা গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে আবার গণঅভ্যুত্থান হয় মুস্তাককে হারানোর মাধ্যমে, এরকম একটার পর একটা লাস্ট গণঅভ্যুত্থান হয়েছে কিন্তু শেখ হাসিনাকে পতনের ভিতর দিয়ে। তার আগে একটা গণঅভ্যুত্থান হয়েছিল কত সালে? 1990 সালের দিকে, কার এরশাদ বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থান গুলো গুরুত্বপূর্ণ, কারণ কি, রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের পুরো কালচারটা পরিবর্তন হয়ে যায়। তারপরে হয় কি, 1969 গণঅভ্যুত্থানের পরে হয় কি, 70 সালে নির্বাচন হয়। এই 70 সালে নির্বাচন এটা গুরুত্বপূর্ণ। গতদিন একটা প্রশ্ন আসছিল যে 70 সালে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিল, বলতে পারবে কেউ? আব্দুল সাত্তার। ইনি ছিল কি প্রধান নির্বাচন কমিশনার 70 সালের নির্বাচনে। দেখো ওখানে দেয়া আছে বিচারপতি আব্দুল সাত্তার দেয়া আছে, দেখো 70 সালের নির্বাচনে দেয়া আছে না? শোনো, 70 সালের নির্বাচনটা এটা পড়বা যে এক ব্যক্তি এক ভোট এই হিসাবে হয়। আর বিচারপতি আব্দুল সাত্তারের ছিল প্রধান নির্বাচন কমিশনার ছিল। তারপরে এটা আসতে পারে জাতীয় পরিষদের মোট আসন ছিল হলো কয়টা বলতো? 313টা।
আর প্রাদেশিক পরিষদে ছিল 310টা। এই জিনিসটা একটু পড়ে নিবা। শোনো, বিগত সালে কোশ্চেন সবগুলো গুরুত্বপূর্ণ তোমার জন্য, কথা বুঝতে পারছো? আগে পড়া শুরু করার আগে বিগত সালের কোশ্চেন গুলো পড়ে নিবা, তারপর পড়া শুরু করবা। তারপরে বুঝতে পারবে কি কোয়ালিটির কোশ্চেন আসে। কেউ বিগত সালে অনেকে আছে, কি অনেকে বিগত সালে কোশ্চেন পড়ে না, ওই পড়তে পড়তে বিগত সালে কোশ্চেন পড়তে ভালো লাগে না। তার আগে যে কোনো কিছু পড়ার আগে আগে বিগত সালে কোশ্চেন পড়ে নিবা অন্তত, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনটা আসে কি টাইপের। তখন তোমার ভিতর থেকে একটা সেন্স তৈরি হবে যে এই টাইপের কোশ্চেন আসে, তাহলে এই জিনিসগুলো আমাকে বেশি করে পড়তে হবে। কথা বুঝছো? তারপরে চলে আসবা, শেষ হয়েছে এই অধ্যায়টা। এবার এই অধ্যায় কেন্দ্রে কার কার কি কোশ্চেন আছে একটু বলো। সবাই একবার দেখে নাও, দেখে নিয়ে একটু কোশ্চেন বাসো যে আসলে কি টাইপের কোশ্চেন আসবে। দেখো তো প্রথম থেকে একটু দেখে নাও। সব পড়ার প্রয়োজন নাই, যেগুলো আমি দেখাই দিচ্ছি ওইগুলো একটু কষ্ট করে পড়ো। পাঁচ মিনিট চালাই, তারপর বন্ধ করে দিচ্ছে। এই তারিখটা কিসের জন্য বলো তো? লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবের আর একটা নাম আছে, কি বলতে পারবা কেউ?
পাকিস্তান প্রস্তাব, কথা বলছো? পাকিস্তান যে তৈরি হবে কিভাবে, এটা লাহোর প্রস্তাবের মাধ্যমে তুলে ধরা হয়। আর এই লাহোর প্রস্তাবটা তুলে ধরা কি মোহাম্মদ আলী জিন্নাহ, আর বাংলা থেকে যায় কে, শেরে বাংলা একে ফজলুল হক, কথা বলছো? শেরে বাংলা, এই শেরে বাংলা উপাধি দেওয়া হয় কিন্তু লাহোর প্রস্তাবের দিন, কথা বুঝতে পারছো? এটা একটা সাংবিধানে যেমন 6 দফা, এইরকম এই লাহোর প্রস্তাব তুলে ধরা হয় কোথায়, পাকিস্তানের লাহোর শহরে। এখানে নিখিল ভারত মুসলিম লীগের সকল নেতারা এখানে বৈঠক করে পাকিস্তানের রূপরেখা তৈরি করা হয় এই জায়গায়। পাকিস্তান কিরকম হবে, তারা কি ধরনের স্বপ্ন দেখে, এই বিষয়টা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শেরে বাংলাকে শেরে বাংলা উপাধি দেওয়া হয় এই সালেই